নমস্কার। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা একটা সময় পৃথিবীতে একটা আন্দোলন সৃষ্টি করেছিল, একটা বিশাল আন্দোলন তৈরি করেছিল। ভারতবর্ষেও সেই আন্দোলনের ঢেউ এসে লেগেছিল প্রশান্ত মহাসাগর পেরিয়ে এসে আমেরিকা। সেই আন্দোলন হচ্ছে হিপিদের আন্দোলন। হিপি কালচার বলে একটা সংস্কৃতি তৈরি হয়েছিল, যেটাকে বলা যেতে পারে কাউন্টার কালচার। যে কালচার চলছে তার উল্টো দিক থেকে আরেকটা কালচার তৈরি করা। হিপিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। মূলত ওরা এসেছিল ভারতবর্ষের আধ্যাত্মিকতা ওদের আকর্ষণ করেছিল। কৃষ্ণ ওদের খুব ভীষণভাবে আকর্ষণ করেছিল, রাম ওদের আকর্ষণ করেছিলেন, কালীকে সেরকমভাবে হিপিরা নিয়েছিলেন বলে আমার জানা নেই। হিপিদের সব থেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা কোথায় শুরু হলো। সূচনা হয়েছিল ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর হাইট অ্যাসপেরি বলে জায়গাটা, সেই জায়গাটা থেকে শুরু হয়েছিল হিপি মুভমেন্টটা। হিপিরা প্রকৃতি প্রেমিক ছিল, ভিয়েতনাম যুদ্ধের বিরোধী ছিল, এরা ইয়াং ছিল, সমাজ সংস্কৃতি সব কিছুর প্রচলিত সংস্কৃতি সব কিছুর বিরোধী ছিল এরা। যেমন ধরুন পোস্ট মডার্ন মুভমেন্ট আর্টে যেটা হয়েছিল, পোস্ট মডার্ন মুভমেন্টের কিন্তু আলাদা করে কোনো রকম থিওরি, মানে আলাদা করে এই জন্যে এটা পোস্ট মডার্ন এরকম কোনো ব্যাপার কিন্তু ছিল না। ও যত বড় বড় ব্যাখ্যাকার এরা যাই বলে থাকুন। রিলকে একদিন বলেছিলেন যে এখন পর্যন্ত বোধহয় 1967 এরকম একটা সাল হবে, আমার মনে নেই ঠিক, এরকম সাল যা হয়েছে তার পরবর্তী সময় পর্যন্ত যেটা হবে তার পরবর্তী সময় থেকে সেটাই পোস্ট মডার্ন, আধুনিকতাবাদ উত্তর। তার আগে মডার্নিজম চলছিল, আধুনিকতা তার আগে রেনেসাঁ হয়ে গেছে। এগুলো তো আমরা আর্টের এই মুভমেন্টগুলো আমরা তো সবাই জানি। আচ্ছা, তো এই যে সমস্ত হিপিরা মানে মানুষ না পেয়ে ফার্স্ট্রেটেড হয়। তৃতীয় বিশ্বের লোক আমরা ভারতবর্ষ, আমরা না পেয়ে ফার্স্ট্রেটেড। আর প্রথম বিশ্বের লোক আমেরিকা, তারা পেয়ে ফার্স্ট্রেটেড। সব কিছুই রয়েছে, আরও বেশি যুদ্ধ করে ভিয়েতনামের সঙ্গে একটা সাংঘাতিক তখন কাণ্ড চলছিল। তবে হিপিরা সাজাতো বোধ ছিল তাদের, তারা আর যাই হোক ভারতবর্ষের মতো স্লোগান দেয়নি, তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বলেনি সেটা। আচ্ছা, প্রকৃতির সাথে তাদের সখ্য ছিল, তারা নিজেদের ফ্লাওয়ার অফ চাইল্ড বলতো। তারা বলতো আমরা প্রকৃতির সন্তান, আমরা মেক লাভ নট ওয়ার, এইটা তাদের স্লোগান ছিল। আমেরিকার যে তখন যুদ্ধের, তারা সারা পৃথিবীতে তখন যে যুদ্ধের দামামা বাজছিল, সেটা তো 60-এর দশকে বেজে আবার এখন তো প্রায় তাই শুরু হয়েছে। তাই হিপিরা এর বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল। হিপিদের অদ্ভুত পোশাক পরতো তারা। আমি নিজে দেখেছি তো অনেক হিপিকে, কাঁধের ওপর অবধি অসম্ভব রুক্ষ এলোপাথারি চুলদারি। সেই কৈলাসে কেলেঙ্কারিতে লালমোহনবাবু বলছেন সেই সাংঘাতিক সব সাসপিসাস লোকেরা এসে পড়েছে, তো সে হিপি না হিপো কী যেন বলে, এলোপাথারি চুলদারি, পাতলা ফুলকারি জামা। হ্যাঁ, ওরা খুব ডেকোরেটিভ, খুব রঙিন পোশাক পরতো, জিন্স ভীষণভাবেই ওরা পরতো। অ্যাকচুয়ালি তারপর থেকে জিন্স কালচারটা ইন্ডিয়াতে আসে, ভারতবর্ষে জিন্স পরতো ওরা। আর লম্বা চওড়া চেহারা, দাড়ি কাটতো না। আর ওদের গলায় রুদ্রাক্ষের মালা। নেপাল, কালিম্পং, আমাদের এই সীমান্তবর্তী এলাকাগুলো, বিশেষ করে নেপাল, ওদের ভীষণ আকর্ষণ করতো। অসম্ভব নেশার প্রতি ওদের অসম্ভব একটা দুর্বলতা ছিল। ম্যারিজোয়ানা, ব্রাউন সুগার, হাসিস, এই ধরনের নেশা ওরা খুব পছন্দ করতো। ম্যানড্রেক্স, এই ধরনের নেশা ওরা খুব পছন্দ করতো। অর্থাৎ যে এলএসডি, ওই লাইসার্জিক অ্যাসিড, যে নেশাগুলো হ্যালুসিনেশন তৈরি করে, ওরা সেই নেশাগ্রস্ত হয়ে ঘন্টার পর ঘন্টা হ্যালুসিনেশন দেখে যেতে ভালোবাসতো, কারণ ওরা বাস্তব থেকে কিছু পায়নি। সবাই যে অশিক্ষিত কাউবয় শ্রেণীর আমেরিকান তা কিন্তু নয়, অনেকেই খুব শিক্ষিত আমেরিকান। এমনকি আমি দু একজনকে জানি, শুনেছি যাদের কথা, জানি মানে কি আর তার
বন্ধু তা না, শুনেছি যাদের কথা, ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে নেপালে এসেছে, তারপরে এসছে ইন্ডিয়াতে, তাঁবু খাটিয়ে থাকতো ওই পাহাড়ের ঢালে, পাহাড়ের কোলে তাঁবু খাটিয়ে থাকতো। পয়সার তো অভাব ছিল না, প্রচুর পয়সার মালিক ছিল। সেই সব করে ওরা একটা ব্যাচ নিয়ে হিপি সেখানে তাদের শারীরিক মিলনও ছিল, সন্তান হতো, সব কিছুই হতো। এরা একটা অদ্ভুত জীবনযাপন করতো, ছন্ন ছাড়া একটা বোহেমিয়ান জীবন এরা যাপন করতো। এই যাপনটা করতো এরা এই জন্যে, এবং এরা রক, একটা অদ্ভুত টাইপের গান গাইতো, এবং সাইকাডেলিক রক, এদের সাইকোলজি নিয়ে, এদের সাইকাডেলিক আর্টও এরা তৈরি করেছিল। এদের এই সাইকাডেলিক ব্যাপারটা নিয়ে ভীষণ একটা মানে কি বলবো, আকর্ষণ ছিল। সাইকাডেলিক আর্ট উডস্টক মিউজিক ফেস্টিভ্যাল করেছিল, এইটা এদের একদম লাস্ট স্টেপ 1970 সালে। আর এই হিপিরা ছিল প্রচণ্ড মুক্তমানা, প্রকৃতি প্রেমী এবং শান্তিকামী। হিপিরা কোনো সময় যুদ্ধ চাইতো না। কিন্তু হিপিদের মধ্যে আমাদের দেশ অনুযায়ী সব থেকে যেটা মাইনাস পয়েন্ট আমাদের মনে হতো তখনকার দিনে হিপিদের, চেহারার বর্ণনাতে দিলাম, দেখতে ভালো লাগতো, এরকম বিশাল চেহারা, ওরা নীলপাথারি চুলদারি, বাউলের মতো বাউলের পোশাক কিনে পরতো ওরা। ওরা মানে বাটিক খুব ব্যবহার করতো, খুব পরতো ওরা। বাটিক অরিজিনালি চীনের জিনিস। আর ওদের যেটা ছিল অসম্ভব নেশাসক্ত। গিটার প্রায় অনেকের সঙ্গেই থাকতো, যেখানে সেখানে গিটার বাজিয়ে গান গাইতো। আমাদের পার্ক স্ট্রিট অঞ্চলের জায়গাগুলো নাম করাটা বিপজ্জনক, করছি না, বিভিন্ন অঞ্চলে ওদের ঠেক বলতো ওরা, ঠেক ছিল, সেখানে মিশে গিয়েছিল বাঙালি কিছু বড় লোকের ছেলে মেয়েরা। তারা এদের মধ্যে এই ধরনের লাইফ লিড করলে উচ্ছৃঙ্খলতা যে আসবে সে সম্বন্ধে তো কোনো সন্দেহ নেই। উচ্ছৃঙ্খলতা ওদের মধ্যেও এসেছিল। বিটলসদের মতো ওরা কিন্তু, জর্জ হ্যারিসনের মতো ওরা কিন্তু সেতার শিল্পী হয়ে উঠতে পারেনি। পণ্ডিত রবিশঙ্করের ছাত্র হয়ে জর্জ হ্যারিসন একজন সেতার শিল্পী হয়ে উঠেছিলেন, হিপিরা সেটা করেনি। কিন্তু হিপিরা গান বাজনা ভালোবাসতো, ওরা চমৎকার গিটার বাজাতো, রাস্তায় বসে গান গাইতো, সব মিলিয়ে হিপিরা একটা অদ্ভুত কালচার এনেছিল। আর হরে কৃষ্ণ হরে রাম, কথায় কথায় হরে কৃষ্ণ বলা, এদের বৈষ্ণব ভক্তিবাদের ওপরে এদের কেমন যেন মনে হয়েছিল এই অধ্যাত্মবাদ হয়তো ওদের ওই ফার্স্ট্রেশন, ওই যুদ্ধ চেতনা, ওই ফার্স্ট ওয়ার্ল্ডের অতি দ্রুত জীবন থেকে হয়তো ওদের মুক্তি দিতে পারে। সেই জন্য ওরা ভারতবর্ষকে বেছে নিয়েছিল, টার্গেট করেছিল, ভারতবর্ষের দিকে বারে বারে আসতো, কোঁচা দুলিয়ে খোল বাজিয়ে ওরা হরে কৃষ্ণ হরে রাম উচ্চারণটা শুনলে হরিবোল হরেবোল হয়ে গেলে তখন তো বোঝাই যায় যে বাঙালি নয়। কিন্তু ওই খোল বাজনা অবধি শুনলে, দূর থেকে শুনলে মনে হতো খাঁটি কীর্তনের দল খোল বাজিয়ে গান করতে করতে আসছে। 70 সালের পর থেকে হিপিরা আস্তে আস্তে শান্ত হয়ে যেতে থাকে, আর হিপি এই মুভমেন্টটাও আস্তে আস্তে মুছে যায় দুনিয়া থেকে। নমস্কার।